সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই ঈদের আনন্দে আমরা সকলে মিলে উদ্ভাসিত হই, কাটাই নানাভাবে আমাদের এই ঈদের ছুটিটা। যেহেতু কোরবানি ঈদ, সবাই নিশ্চয়ই কোরবানি দেয়া নিয়ে খুব ব্যস্ত ছিলেন, কিন্তু সেই ব্যস্ততার মাঝেও কিছুটা অবসরতা আমাদের জীবনে আসে, যে সময়টাতে আমরা টেলিভিশনের পর্দায় চোখ রাখতে খুব ভালোবাসি। আর ঠিক সেই সময়টাতে আমি আসলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, কারণ সবসময় আমরা ঈদ আড্ডায় এমন কিছু মানুষদেরকে নিয়ে হাজির হই যাদের সাথে সবসময় আমাদের দেখা হয়, হয়তো ছোট পর্দায়, হয়তো বড় পর্দায়, অথবা এন্টারটেইনমেন্ট রিলেটেড যে কোনো আয়োজনে। কিন্তু আমার আজকের এই আয়োজন 9 স্টার। এখানে আমি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে হাজির হয়েছি যিনি বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠের সবচাইতে গুরু দায়িত্বটি পালন করছেন, এবং তাদের জীবনাচর্য নিয়ে আমরা খুব একটা বেশি আসলে জানার কখনো চেষ্টা করি না, কারণ তাদের কর্মজীবন এত বেশি প্রসারিত, এর ব্যাপ্তি এত বেশি যে সবসময় আমরা ভাবি মানুষগুলো বোধহয় সবসময় গুরু গম্ভীর, কিন্তু তাদের জীবনেও শৈশব থাকে, কৈশোর থাকে, তাদের জীবনেও রয়েছে নানা গল্প। আজ সেই গল্পই জানবো। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর ASM মাকসুদ কামাল স্যার। অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো। নিশ্চয়ই ঈদ খুব সুন্দর কাটছে। খুবই ভালো কাটছে। ঈদের অবসরে তো আমরা সবসময় অনেক ধরনের কাজ করি, পরিবারকে সময় দিই। আপনার ঈদ আসলে কিভাবে কাটে এখনকার ঈদ? আমি উপাচার্য হওয়ার পরে একটি ঈদ পেয়েছি, সেটা ঈদ উল ফিতর। তো সেই ঈদে খুবই ব্যস্ত ছিলাম। সকালবেলা সহকর্মীরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের অনেকে বাসায় এসছে এবং সকলকে নিয়ে খুব ভালো সময় কেটেছে। আবার বিকেলবেলায় অনেকে এসছে, আত্মীয় স্বজন এসছে, বন্ধুবান্ধব এসছে। সারাটা দিন বাসায় ছিলাম এবং খুব আনন্দ ঘন পরিবেশে ঈদ কেটেছে। পাশাপাশি ঈদের দিন আমাদের অপুরন্ত অবসর থাকে, কাজের কোনো চাপ থাকে না, কোনো বাড়তি কোনো চিন্তা থাকে না, কোনো ধরনের প্রতিদিনের যে কাজের যে বাড়তি চাপ বা কাজের জন্য প্রতিদিন যে রুটিন, সেই রুটিন থাকে না। ঈদের দিন আপনি যেটা দিয়ে শুরু করেছেন, ঈদ হলো আনন্দ, ঈদ হলো পরস্পরের সাথে কুশল বিনিময় করা, এই কাজগুলি কাটছে। এবং এবার যে ঈদটি আমরা পালন করছি সেটিও একইভাবে ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহা, সেটাও একইভাবেই কাটছে। এখানে আমাদের বিশেষ করে ঈদ উল আজহা, কোরবানির ঈদের গুরুত্বটা হলো আমাদের যারা চারপাশের অসহায়রা আছে তাদের মাঝে মাংস বিতরণ করা, তাদেরকেও আমাদের আনন্দের সাথে সম্পৃক্ত করা। তো সেই কাজগুলো ব্যস্ততার মধ্যে সেই কাজগুলো করছি। সর্বসাকুল্যে যদি বলা যায়, সব মিলিয়ে যে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ যদিও আমাদের বয়স হয়েছে, কিন্তু এখনও আমাদের যে চারপাশের যে শিক্ষকদের, শিক্ষকদের এবং অন্যান্যদের যে ছোট সন্তানরা আছে, তাদের সাথেও অত্যন্ত হাসি খুশি মিলে বাসায় যারা আসে তাদের সাথে, বাচ্চাদের সাথে সময় কাটাই, তাদের সাথেও গল্প করি। আমারও মেয়ে ছোট, 9 বছর বয়স, তার সাথেও অনেক গল্প হয়। আর তার মানে তার সাথে গল্পটা এখন বেশি হয়। অনেক গল্প হয়। বাবা হিসেবে যদিও আমি মনে হয় আপনি যেটি প্রথমে বলেছেন যে গুরু গম্ভীর থাকা বা অন্য কিছু, কিন্তু পারিবারিক পরিবেশে আমার প্রতিটি সময় কাটে সন্তানদের সাথে। আমার 2 ছেলে এবং মেয়ে এবং আমার স্ত্রী, পুরোটা সময় কাটে তাদের সাথে গল্প করে, তাদের সাথে অনেক সময় দুষ্টামি করে, তাদেরকে যাতে করে কোনো ধরনের আনন্দ দেওয়ার জন্য যে ধরনের চুটকি বলুন, যে ধরনের গল্প করা বলুন, এই সবগুলো করেই কাটে। এবং পরিবারের মধ্যে পারিবারিক আবহে আপনি একজন ভিন্ন রকম একজন মানুষ। পারিবারিক পরিবেশে আমি সেটাকেই উপভোগ করি, যে যখনই ঘরে ঢুকলাম তখন আর আমার যে গুরু দায়িত্বই বলুন বা রুটিন বলুন, এইসবই আমি ভুলে যাই। ভুলে গিয়ে পরিবারের সাথে গল্প করে,
হোক বা পরিবারের সাথে সময় কাটিয়ে হোক বা ছেলেদের সাথে যেটা আড্ডা, তাদের সাথে বিভিন্ন ধরনের ছোটোখাটো তাদের সাথে তাদেরকে চিমটি কেটে কথা বলা, মানে বাবা এবং সন্তানদের মধ্যকার যে খুনসুটি আছে, মেয়েকে একটু রাগানো, এই সব করি। আমার স্ত্রীকে একটু রাগানো, তার সাথে একটু কথা বলা, যে কথায় সে একটু ক্রুদ্ধ হবে অথবা বেশি আনন্দ হবে, এই সব মিলিয়ে পারিবারিক পরিবেশে সময় কাটে। ঈদের আনন্দটাও ঈদের দিন সেভাবেই কাটে এবং আমরা যে পরিবেশে থাকি প্রতিদিন, ওই পরিবেশ থেকে প্রতিদিন একটা ভিন্ন পরিবেশ, ভিন্ন অবস্থা পারিবারিক পরিবেশে খুঁজে নেওয়ার চেষ্টা করি। এই জন্যে আমরা অ্যাকচুয়ালি, যেটা আমি মনে করি, আমরা স্বাভাবিকভাবে কাজগুলো করতে পারি। অবশ্যই। এবং মানে ঈদে যেটা হয়, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা সবসময় আসলে আপনাকে পাচ্ছে না, সেই তাদের সাথে দেখা দেয়, হয়ে যায়, তাদেরকে সময় দিই। এবং ঈদের বিষয়টা কি, ঈদের সময় অনেক যে বন্ধু বান্ধব আসে বা পরিবারের মধ্যে, তখন অনেক পুরনো দিনের কথা মনে পড়ে, অনেক স্মৃতি রোমন্থন করা হয়। দুটো দিক আছে, একটি হলো সমসাময়িক সময়ে অনেক কথা হয়, পুরনো দিনের আবার অনেক স্মৃতি রোমন্থন করা হয়। তাতে সেখানে যেমন আনন্দ আছে, সেখানে আবার বেদনাও আছে। যেমন মা বাপ, শ্বশুর শাশুড়ি, ভাই, এরা অনেকেই আজকে বেঁচে নেই, তাদের কথা যেমন মনে পড়ে। আবার সাথে সাথে যেহেতু ঈদ হলো আনন্দের দিন, ঈদের দিন মানুষের যে মেজাজ বা মানুষের যে পারিবারিক যে অবস্থান, এই সব কিছুর মধ্যেই মনে হয় যে চতুর্পাশে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তো সেই জন্য কখনো কখনো অনেক সময় পুরাতন স্মৃতি রোমন্থন করতে গিয়ে মনে হয় যে মা বাপ তো আজকে নেই, থাকলে আরও ভালো হতো। কিন্তু সাথে সাথে এটিও মনে হয় যে পৃথিবীতে তো আর কেউ স্থায়ী নয়। এবং তখন বন্ধুবান্ধব যারা আছে, তাদের সাথে নিত্যদিনের গল্প করে বা তাদের সাথে ঈদের দিনে কে কী করেছে, কে কেমন জামা কাপড় পরেছে, বাচ্চারা কেমন জামা কাপড়ে আনন্দ খুঁজে পায়, কে কেমন জামা কাপড় কিনলো, কার গরুর দাম কত হলো, কে গরুতে ঠকে গেল, কে জিতে গেল, এই ধরনের আলাপ আলোচনা করে কাটাকাটিতে কার কত সময় লাগলো, কে তাড়াতাড়ি মাংস প্রস্তুত করে খেয়ে ফেললো, এই সবগুলো নিয়ে গল্প সল্প হয়। আসলে এটাই অন্যরকম আমেজ, যে ঈদের দিনটা কিন্তু খুব দ্রুত চলে যায়, কারণ আমরা বুঝতেই পারি না কখন কাজ শুরু হলো, কখন শেষ হলো, কারণ চারপাশে এত পরিচিত মানুষজন থাকে, তাদের সাথে সময়টা খুব ভালো কেটে যায়। সেটাই প্রথমে তো নামাজ পড়ার পরেই দেখা যায় যে কোরবানি দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। কোরবানি থেকে ফিরে আসার পরেই আত্মীয় স্বজন বা আমাদের বন্ধুরা যারা আছে, সহকর্মীরা যারা আছে, তারা তখন আসে। আবার আমরাও কোথাও যাই। আগে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ছিলাম, তখন ঈদটা গ্রামের বাড়িতে কাটত। যখন এই গুরু দায়িত্বে ছিলাম না, তখন ঈদে প্রতি বছরে বাড়িতে যেতাম। বাড়িতে যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবার তাদের সাথে সে সময়টা কাটতো। স্যার, যেহেতু আপনার গ্রামের বাড়ির কথা চলে আসলো এবং আমি জানি আপনার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, আপনার শৈশবের ঈদ এবং তখনকার গল্প একটু শুনতে চাই। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি তার আগে। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আমাদের 9 স্টারের আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো এবং জানবো শৈশবের গল্প। আপনারাও থাকুন আমাদের সাথে, ফিরছি এখনই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। রয়েছে আমাদের 9 স্টারের আয়োজনে আজ বিশেষ অতিথি প্রফেসর ডক্টর ASM মাকসুদ কামাল স্যারের কাছে আবারও ফিরে যাচ্ছি। এত বড় একটি দায়িত্বে থাকার পরেও তার জীবনের যে গল্প আমি শুনছি, যে কীভাবে করে পারিবারিক আবহে সেই ঈদ কাটাচ্ছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। এবারে আমি আপনার শৈশবের যে বর্ণাঢ্য দিনগুলো ছিল, সেই গল্পটা জানতে চাই। লক্ষ্মীপুরের। আমার জন্ম লক্ষ্মীপুর, গ্রামের বাড়িতে থেকেই লেখাপড়া করা। লক্ষ্মীপুর PTIতে লেখাপড়া করতাম।
সেখান থেকেই পঞ্চম শ্রেণীতে পাশ করে তারপরে সেখানে যে স্কুলটি আছে, একটি ঐতিহাসিক স্কুল আছে, সেই স্কুলটি খুবই নামকরা স্কুল। সেখান থেকে সকলেই ভালো ফলাফল অতীতে করেছে, অনেকেই ভালো ফলাফল করেছে সেখানে, সেই স্কুল থেকে। তা আমার ওই স্কুলে লেখাপড়া করা এবং প্রাইমারি স্কুলে যখন পড়ি, লক্ষ্মীপুর পিটিএতে যখন পড়ি, তখন আমি বলা যায় যে সব ধরনের আমি অভিনয় করতাম, আমি গান গাওয়ার চেষ্টা করতাম, যদিও ভালো গাইতে পারতাম না, কিন্তু অভিনয় তখন স্কুল পর্যায়ে আমাদের স্কুলে প্রতি বছর যে কালচারাল প্রোগ্রাম হতো স্কুলে, সেই কালচারাল প্রোগ্রামে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিনয় করতাম। তারপরে স্কুলের খুব বেশি যে মনোযোগী ছিলাম সেরকম নয়, সেই জন্য আমাদের স্কুলের গণিতের যিনি শিক্ষক ছিলেন লক্ষ্মীপুর পিটিআইতে, মালেক স্যার, উনি প্রায়শই খুবই পিটুনি দিতেন। সেই সময় এসব স্কুলে ছিল এবং আমার মনে হয় আমি সবচেয়ে বেশি পিটুনি খেতাম। আচ্ছা, এটা কিন্তু অনেক স্টুডেন্টরা যখন শুনবেন তাদের জন্য মানে আমি বলবো খুবই আনন্দের একটা ব্যাপার হবে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও তার টিচারের কাছে বা শিক্ষকের কাছে পিটুনি খেয়েছেন দুষ্টুমি করার জন্য বা পড়া প্রিপেয়ার না করার জন্য, যেটা আমরা ভাবতেই পারি না। যেটা হতো, আমি খেলাধুলাও করতাম সেই সময়। স্কুলের যে অ্যাসাইনমেন্ট দিত, সে পিটিআই, আপনি জানেন যে এই পিটিআই হলো মডেল স্কুল, তো এই মডেল স্কুলগুলোতে সবসময় অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, বাড়ি থেকে কাজ করে নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, কিন্তু সেগুলো অনেক সময় আমি শেষ করতে পারতাম না, কারণ আমরা খেলাধুলার থেকে মনোযোগ ছিল বেশি। সেই জন্যেই অভিভাবকের কাছে প্রায়শই নালিশ করত এবং আমাদেরকে সেটা পার্টিকুলারলি আমার মনে পড়ে মালেক স্যার বহুদিন আমাকে, উনি গণিত পড়াতেন এবং বহুদিন এই গণিতের জন্য তিনি আমাকে ব্যত্রাঘাত করেছেন। কিন্তু এর সুবিধাটা হলো যেটি, এই ব্যত্রাঘাতে অনেক পরিবর্তন করে দিয়েছে জীবনে। তো তখন আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি। তারপর স্কুলে যখন আসি, স্কুলে আসার পরে স্কুলেও একই অবস্থা ছিল। স্কুলে আমি ঠিক ক্লাস 8-এর কথা বলি, ক্লাস 6-7 যেহেতু প্রাইমারি স্কুলে লেখাপড়ায় ভালো ছিল, এখানে আসার পরও লেখাপড়া ভালো ছিল। তো এখানে এসেও আমি যেটা আমার মনে পড়ে যে আমার ইরেগুলারিটি ছিল, এখানেও খেলাধুলা করতাম বেশি, বিশেষ করে ফুটবল খেলা। আচ্ছা। তারপরে স্কুলে এসে আবার কবিতা আবৃত্তি, স্কুলের যে কালচারাল প্রোগ্রাম, এগুলোর সাথে যুক্ত ছিলাম। লেখাপড়ার ক্ষেত্রে যেটি হতো, ক্লাসে পড়ানোর পরে আমাকে জিজ্ঞেস করতো যে কী পড়ানো হলো বা কী স্যার পড়িয়েছে। আমার মনে পড়ে আমাদের যিনি ইংরেজি শিক্ষক ছিলেন সেই সময়, তিনি মোবারক স্যার, তিনি এখনও জীবিত আছেন। স্যার ক্লাসে পড়ানোর পরেই তিনি জিজ্ঞেস করতেন যে কী পড়িয়েছে, আমাকে জিজ্ঞেস করতেন। তো আমি ক্লাসে সঠিক উত্তর দিতে পারতাম। আচ্ছা। ক্লাস 9-এ ওঠার পরে যে আমাদের সময় তখন যে গণিতের সম্পাদ্য বলুন, উপপাদ্য বলুন, এগুলো গণিতে ছিল, অঙ্কগুলো ছিল, আমাকে বলতো বোর্ডে গিয়ে এগুলো করে দেওয়ার জন্য। সেগুলো অনেক সময় আমি সেগুলো করতে পারতাম। আবার অনেক সময় বিশেষ করে অ্যারাবিকের যে শিক্ষক ছিল স্কুলের, ধর্মীয় শিক্ষক যিনি ছিলেন, উনি অনেক দিন খুবই ব্যত্রাঘাত করতে এই জন্যে যেইভাবে উনি পড়াতেন, আমরা যেহেতু আমাদের অ্যাকসেন্ট থেকে শুরু করে অ্যারাবিক বা অন্যান্য বিষয়গুলোতে আমরা সেইভাবে পারতাম না, চেষ্টা করতাম। আমার মনে হয় যে প্রত্যেকটা স্কুলের অ্যারাবিকের যে টিচার ছিলেন তাদের একটা রুটিন থাকতো যে সপ্তাহে যে কোনো একদিন এই ক্লাসের সব স্টুডেন্টকে আমরা ধরবো, দেন যে কোনো একটা আয়াত, সেটা যদি না পারা যেত তাহলে কিন্তু উনি খুবই মেজাজি মানুষ ছিলেন। কিন্তু ওনারও সেই বলবো আমি, ওনার সেই সময় যে আমাদেরকে বা আমাকে যে উনি যে ব্যত্রাঘাত করেছেন, যে শাসন করেছেন, সেই শাসনও জীবনের জন্য অনেক পরিবর্তন বয়ে নিয়ে আসছে।
তো সব মিলিয়ে স্কুলের সময়টা আমার খুবই ভালো কেটেছে। আচ্ছা। আমি নবম শ্রেণীতে থাকতে স্কুল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। স্কুলের কাজটি যেটি ছিল সেটি ছিল যে দেওয়ালিকা বের করা, লেখা কবিতা লেখা বা গল্প লেখা, সেগুলি দিয়ে ইভেন্ট বেসড একটা দেওয়ালিকা বের করা। কাজ ছিল স্কুল সংসদের আবৃত্তির ব্যবস্থা করা, প্রতি ক্লাসে খেলাধুলার ব্যবস্থা করা, পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়েও আমরা তখন স্কুলে যে কোচিং ক্লাস হতো আমাদের, যে কোচিংয়ের মধ্যে একটা নিয়ম করে শিক্ষার্থীদের কাছ থেকে সেই টাকাটা তুলে স্যারদেরকে সেটা দেওয়া। এইভাবে তখন মোটামুটি বলা চলে যে স্কুল সংসদের খুব ভালোভাবে আমরা এই কাজগুলি স্কুলে আমরা করতে পেরেছি। আচ্ছা তাতে স্যার, যেটা হয়েছে আপনার কথার সাথে একটু তাল মিলিয়ে বলতে চাই, তার মানে আপনি পড়াশোনার পাশাপাশি স্কুলের সাথে সম্পৃক্ত যত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সব কিছুর সাথে কিন্তু সম্পৃক্ত ছিলেন। এগুলোর সাথে আমি প্রথম থেকে যেটা বলেছি যে প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করি তখন সম্পৃক্ত ছিলাম, এবং পরবর্তীতে যখন হাই সেকেন্ডারি স্কুলে। স্কুলে যখন পড়াশোনা করি তখন পুরোপুরিভাবে সম্পৃক্ত ছিলাম। আন্তঃ স্কুল যে ফুটবল খেলা হতো সেখানে আমি ডিফেন্সে খেলতাম। তো সব মিলিয়ে স্কুলের সময়টা খুবই উপভোগ্য সময় ছিল। সেখানে টিচারদের চোখে কিন্তু আপনি মধ্যমণি ছিলেন, যেহেতু এতগুলো কার্যক্রমের সাথে আপনি যুক্ত ছিলেন, প্রত্যেক টিচারই আপনাকে চিনত কোনো না কোনোভাবে। প্রত্যেকেই চিনত, এবং পারিবারিকভাবেও আমরা সেখানে পরিচিত ছিলাম। সেজন্যে এমনিতে পারিবারিকভাবে চিনত যেমন, অন্যদিকে স্কুলের সকল কাজে অংশগ্রহণ থাকতো। সেটি কালচারাল ইভেন্ট হোক, সেটি যে কোনো ধরনের খেলাধুলা হোক, অথবা অন্য যে কোনো ধরনের স্কুলের ইভেন্ট হোক না কেন, সবগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এবং এই কাজগুলোর সম্পাদনের বিষয়ে সবসময় আমার অংশগ্রহণটা থাকতো। তো সেই জন্য শিক্ষকরা আমাদের শিক্ষকরা তো খুবই শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, এবং যেটি আমি বলবো, যিনি গণিতের শিক্ষক ছিলেন আমাদের খালেক স্যার, উনি এখনও জীবিত আছেন। আবার অনেকেই পৃথিবী থেকে চলে গেছেন। আমাদের স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন, সেই প্রধান শিক্ষক আমাদের অঞ্চলের একজন প্রথিতযশা স্বনামধন্য একজন মানুষ ছিলেন। আমরা খুবই ভয় পেতাম স্যারকে, কিন্তু স্যারের মধ্যে একটি খুবই অন্তরে যেটি ছিল, খুবই মায়ায় পরিপূর্ণ একটা অন্তর ছিল, ভালোবাসা পরিপূর্ণ একটা অন্তর ছিল। শাসন করতেন বটে, কিন্তু শাসনের পরে যে স্নেহ, সেই স্নেহটাও উনি আমাদেরকে করেছেন। এখন একজন শিক্ষক হিসেবে আমি মনে করি, আমি যে আচরণ আমার শিক্ষার্থীদের সাথে করি, আমিও অনেক সময় রাগ করি শিক্ষার্থীদের সাথে। রাগ করার পরে অনুভব করি শিক্ষার্থীদেরকে আবার ডেকে নিই কাছে, ডেকে নিয়ে বুঝিয়ে কথা বলি। তো এই যে অর্জনগুলো, এই শেখা, সেটা সেই সময় কাছ থেকে শিখেছি। তখন শাসন যেমন ছিল, স্নেহ তেমন ছিল। এই শাসন এবং স্নেহ, এই দুটো সমান্তরালে আমাদের জীবনের অনেক পরিবর্তন ঘটিয়েছে। অবশ্যই স্যার, আপনার সেই শাসন বারণের গল্পে আমরা আবারও আসতে চাই, তার আগে আরেকটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমি মুগ্ধ হয়ে শুনছি আসলে মানুষের জীবনের পরিবর্তনে তার শিক্ষক এবং তার স্কুল যে কতটা বড় ভূমিকা রাখতে পারে, সেই গল্পই আমরা শুনছিলাম। আমরা আবারও ফিরবো আড্ডায়, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। সাথেই থাকুন চ্যানেল 9-এর। ফিরে এলাম বিরতির পরে আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারে। প্রিয় দর্শক, আমাদের বিশেষ অতিথির কাছে ফিরে যাচ্ছি, তার সাথে আড্ডায় গল্পে তার শৈশবের স্মৃতিচারণ চলছে। স্যার, ফিরে এলাম। আমরা স্কুলের টিচারদের সাথে আপনার যে অভিজ্ঞতা, এটা একটা মধুর সম্পর্ক, এবং একই সাথে আজকে আপনি যে অবস্থানে রয়েছেন, আমরা সবসময় বলি ছোটোবেলায়, এখনকার ছোটোবেলায় যে পড়ো পড়ো পড়ো, অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা যাবে না। কিন্তু আপনার জীবনের এই সাকসেসের পরে আমরা যদি আপনার শৈশব দেখি, তাহলে সব কিছুতে ইনভলভমেন্ট, তাতে করে কিন্তু আসলে পড়াশোনার কোনো ক্ষতি হয়নি, বরং আপনার আগ্রহ, আপনার ইচ্ছা, টিচারদেরকে খুশি করার যে একটা আমি বলবো চেষ্টা, সেটা সবসময়ই ছিল। তো এখনকার লাইফ আর তখনকার লাইফের মধ্যে এত পার্থক্য আসলে কেন হয়ে গেল? সে বাংলাদেশেই তো আমরা বসবাস করছি।
গতকাল আপনি যেটাকে স্বতঃসিদ্ধ মনে করেন, আজকে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে গতিশীল পৃথিবীতে। আর এখন যে সময় পৃথিবীব্যাপী, এখন যেহেতু আমরা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ যে প্রসার সে সময়ে আছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে বসবাস করছি। সুতরাং এই সময়কার কনসেপ্ট সেই সময়ের কনসেপ্টের সাথে মিলবে না। আবার যেই সময়ে আমি স্কুলের ছাত্র, সেখান থেকে যদি আবার 20-30 বছর আগে ফিরে যান, তাহলে যদি 50-এর দশকে ফিরে যান, সেই সময়টা হলো ডিফারেন্ট একটা সময়। বস্তুত অর্থে কোনো একটি দেশের বা কোনো সমাজের বা রাষ্ট্রের সমসাময়িক ঘটনাবলী মানুষের জীবনের পরিবর্তন ঘটায়। আমি যখন স্কুলে ক্লাস 9-এ পড়ি, তখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়। সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ডক্টর কামাল হোসেন এবং জিয়াউর রহমান, এই দুজন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে, ডক্টর কামাল বা জেনারেল এমএজি ওসমানী আমি ঠিক মনে নেই, প্রেসিডেন্সিয়াল নির্বাচনে অংশগ্রহণ করে, এবং অন্যদিকে ছিল জিয়াউর রহমান সাহেব। তো সেই নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মতিন চৌধুরী, তিনি বক্তৃতা দিতে গেলেন সেই সময়ে নৌকার যিনি প্রার্থী ছিলেন তার পক্ষে। তো মোবারক স্যার ইংরেজি পড়ান, উনি প্রাসঙ্গিকভাবে বলছিলেন তার আগের দিন ক্লাসে যে একজন খুব পণ্ডিত মানুষ আসবে কালকে এখানে বক্তৃতা দিবেন, তোমরা ওই পণ্ডিত মানুষের বক্তৃতাটা শুনবা। আমরা সেখানে ওনার বক্তৃতা শোনার জন্য ছিলাম বিকেলবেলায়। তো উনি যখন সেখানে গেলেন, যাওয়ার পরে ওনাকে দেখে সেদিন আমার মনে একটা আগ্রহ জন্মেছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। তো সেই আগ্রহটি পরবর্তী জীবনে এসে আমার জীবনে সেটি বাস্তব রূপ ধারণ করেছে, বাস্তব হয়েছে। কথাটি বলার কারণ হলো, যেটি বলছেন যে সেই সময় এবং এই সময়, সেই সময় যারা মডেল পার্সোনালিটি ছিল, এই মডেল পার্সোনালিটিরা দেশব্যাপী পরিচিত ছিল, অনেকেই অনুসরণ করত, অনেকের কাছে অনুকরণীয় ছিল সেই সময়ে। আজকের সময়ে সমাজের যে প্রসারতা, জ্ঞান বিজ্ঞানের প্রসারতা এবং বৈশ্বিক যে সময়ে আমরা বসবাস করছি, সে সময়ে কোনো একক ব্যক্তি মডেল হওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই জন্য গিয়ে আমাদের সময়ে ওই মানুষগুলোকে নিয়ে আমরা ভাবতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো অনেক বড় একটা বিষয়। তো সেই চিন্তা ভাবনাই পরবর্তীতে আমার যে সেদিন যে মনে প্রভাবটি আমার ফেলেছে, আমার চিন্তার জগতে যে অবস্থানটি করে নিয়েছিল, সেই অবস্থানটি পরবর্তীতে এসে এখন আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী স্যার উপাচার্য ছিলেন, ওনার বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। আমার সেদিন মনে হয়েছে আমি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতাম, এবং শেষ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি এবং নানাবিধ দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে পালন করেছি। এই বিশ্ববিদ্যালয়ে আমি ডিন হিসেবে দায়িত্ব পালন করেছি 4 বার। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সমিতির সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, একটি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম, বিশ্ববিদ্যালয়ের একটা হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক যে বডি আছে যেটাকে সিন্ডিকেট বলা হয়, সেখানে বারবার ইলেক্টেড হয়ে দায়িত্ব পালন করেছি, উপাচার্য শিক্ষা হিসেবে দায়িত্ব পালন করে এখন উপাচার্যের দায়িত্ব পালন করছি। এতে করে কিন্তু আরেকটা জিনিস প্রমাণিত যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আপনি কিন্তু তখন শুধুমাত্র একটা স্বপ্ন হয়তো দেখেছিলেন যে আমি যদি শিক্ষকতা করতে পারতাম বা শিক্ষক হতে পারতাম। তো শিক্ষকতা করতে এসে কিন্তু আরও অনেক যে দায়িত্ব রয়েছে এবং সর্বোচ্চ যে পদ, সেটাতেও আপনি আসীন হতে পেরেছেন। তার মানে মানুষ যখন স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটা যদি ভালো থাকে এবং সেই স্বপ্ন অনুযায়ী পূরণের জন্য যদি সে কাজ করে যান, তাহলে অবশ্যই তার স্বপ্ন পূরণ হয়, সেটি মানুষের জীবনে বাস্তবায়িত হয়। এরকম কাকতালীয় অনেক ঘটনাই যেটি আমি আমার জীবন থেকেও বলতে পারি। আমি জাপান থেকে আর্থকুয়েক ইঞ্জিনিয়ারিং, এটা ভূমিকম্পের উপরে আমি লেখাপড়া করে আসলাম। তা আমি যে লেখাপড়া করে আসলাম, আমার সেই লেখাপড়া অনেকটা প্র্যাকটিক্যাল ছিল,
অনেকটা বাস্তবধর্মী ছিল। আচ্ছা। দেশে ফিরে আসার পরে আমার মনে একটা ইচ্ছা জাগলো যে আমি প্র্যাকটিক্যালি যদি কোনো বড় অর্গানাইজেশনের সাথে কাজ করে আমার নলেজটার প্রয়োগ দেশের জন্য করতে পারতাম তাহলে ভালো হতো। তো এরই মাঝে আমার একটা সুযোগ হলো ইরান ইউএনডিপিতে ভূমিকম্প বিশেষজ্ঞ হিসেবে কাজ করার। আচ্ছা। আমি কিছুদিনের জন্য সেখানে গিয়েছি। এরই মাঝে আমি ইউএনডিপি বাংলাদেশের একটা ভূমিকম্প বিশেষজ্ঞ হিসাবে 2004-এ যে ইন্দোনেশিয়াতে সুনামি হয়েছিল, সেই সুনামির পরে বাংলাদেশ সরকার একটা বড় প্রজেক্ট নেয়, এটাকে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম বলা হয়। তো ওই প্রোগ্রামের মধ্যে আর্থকুয়েক অ্যান্ড সুনামি স্পেশালিস্ট একটা পদ ছিল। সেই পদের জন্য ইউএনডিপি থেকে বিশেষজ্ঞ খোঁজা হচ্ছিল, আমি সেখানে আবেদন করলাম। আচ্ছা। আমার সেখানে হয়ে গেল এবং প্র্যাকটিক্যালি যেটা বলবেন যে কন্ট্রিবিউশন করা টু দ্য সোসাইটি, টু দ্য নেশন, নিজের যে নলেজ সেই নলেজটাকে আরও সমৃদ্ধ করা এবং নলেজের প্রয়োগ করা দেশের জন্য, সেটি আমি পরিপূর্ণভাবে 4 বছর আমি কাজ করেছি, সেখানে আমি পরিপূর্ণভাবে করতে পেরেছি। তো আমার মনে হলো যে যেটা আমি আসার পরপরেই জাপান থেকে আসার পরে টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি কাজ করেছি। আমার সুপারভাইজার আসার সময় আমাকে একটা ছোট যন্ত্র দিয়েছে, ওটা দামও ছিল অনেক। এটিকে বলা হয় মাইক্রো ট্রিমর ইকুইপমেন্ট। অর্থাৎ রাস্তায় যে গাড়ি ঘোড়া চলাফেরা করে, এই গাড়ি ঘোড়া চলাফেরা করার সময় মাটির যে কম্পন, সেই কম্পন ওই যন্ত্রটা ধারণ করতে পারে। সেই যন্ত্র থেকে আমি তখন ভূমিকম্প যখন হয় সেগুলিকে বলা হয় যে সিসমিক ওয়েভ। তো এই ওয়েভের বড় যে কম্পনগুলো হয়, সেই কম্পনগুলো এই ছোট মাইক্রো টিউমার থেকে কম্পনে মাটি কী ধরনের বিহেভ করবে, মাইক্রো টিউমার থেকে অর্থাৎ ছোট কম্পন থেকে এই কালচারাল নয়েজ থেকে বড় কম্পনে কি হতে পারে সেটি ধারণা করা যায়। এই কাজটি আমি করেছিলাম সেখানে। এর প্রয়োগ পরবর্তীতে আমি এসে এখানে করেছিলাম। এর প্রয়োগ কিছুটা আমি ইরানে কাজ করেছি, সেখানেও আমি করতে পেরেছিলাম। মানুষ যদি কোনো সৎ চিন্তা ভাবনা করে, সেটা যদি মানুষ ধারণ করে এবং মানুষ যদি তার যে গন্তব্যে পৌঁছানোর জন্যে সৎভাবে অগ্রসর হয় এবং ফার্ম ডিটারমিনেশন যদি থাকে, মানুষ তার গন্তব্যে পৌঁছায়। হয়তোবা যে লক্ষ্য, সেই লক্ষ্যের একদম কাছাকাছি যায় না, সেই লক্ষ্য থেকে হয়তোবা সামান্য দূরে থাকে। আমি আমার জীবনের গল্প বলছি। আমি বুঝে হোক না বুঝে হোক, আমি যখন স্কুলে, সে প্রাইমারি স্কুলে, তখন আমি সহশিক্ষা কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। আমি যখন সেকেন্ডারি স্কুলে, তখনও সহশিক্ষা কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। আমার যেটি মনে হয়, এই যে সহশিক্ষা কার্যক্রম, যেটি আমার মধ্যে অন্যকে প্রভাবিত করার, অন্যকে আকর্ষিত করার কিংবা অন্য কারোর সাথে পরিপূর্ণভাবে নিজেকে প্রকাশ করার যে সুযোগ এবং আমাদের আত্মবিশ্বাসী করে তোলা, আত্মবিশ্বাসী, এক্স্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আপনি বলেছেন, আত্মবিশ্বাসী করে গড়ে তোলে। সেজন্য আমাদেরও শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে বা তাদের প্রতি আহ্বান থাকবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সহশিক্ষা কার্যক্রম করতে গিয়ে আবার লেখাপড়া যেন খারাপ না করে ফেলে, সেদিকেও খুবই খেয়াল রাখতে হবে। যদি মিসিং হয়, যেটা আপনার হতো যে অ্যাসাইনমেন্ট দুই একটা একটু মিস হয়ে যেত, সেটা খুব ক্ষতিকর কিছু না। সেটা আমার হতো, সেটাও হতো। তার জন্য স্কুলে খুব স্যারদের কাছ থেকে যে শাসনও করেছিল। আমার ধারণা ওই মিসিং এর কারণে যে শাসনটা পেয়েছি, সেই শাসনটা আপনার জীবনকে গতিপথের পরিবর্তন করেছে। অবশ্যই স্যার, আমরা আবারও ফিরবো। আমি একটা বিরতি নিয়ে আসি। আসলে সময় তো চলে যায়, কিন্তু আমি এত মন্ত্রমুগ্ধ হয়ে আপনার গল্প শুনছি, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আরও একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের 9 স্টারের আয়োজনে। সাথে থাকুন চ্যানেল 9-এর। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজন 9 স্টারে। আবার আজকের অতিথির কাছ থেকে এত ভালো লাগার কিছু আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে,
চলুন আবারও ফিরবো সেখানেই। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM মাকসুদ কামাল স্যার। স্যারের সাথে আবারও আড্ডায় ফিরছি। স্যার, লক্ষ্মীপুরে জন্ম, আপনি বলেছেন স্কুল লাইফে গান করেছেন, অ্যাক্টিং করেছেন, কবিতা আবৃত্তি করেছেন এবং আরও অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলেন। তো সাধারণত আমরা যখন গান করি তখন গায়ক হওয়ার একটা সুপ্ত বাসনা মনে থাকে। যখন আমরা অভিনয় করি ছেলেদের ক্ষেত্রে নায়ক, মেয়েদের ক্ষেত্রে নায়িকা হওয়ার সুপ্ত বাসনা থাকে এবং দেখতে যদি গুড লুকিং হয় তাহলে তো কোনো কথাই নেই। তো সেই জায়গা থেকে আমি আপনাকে যদি মার্কস দিতে যাই 10 on 10 দেব। কেন নায়ক হলেন না? ওই নায়ক হওয়ার থেকেও বাজে সুযোগ পাওয়া সেই ধরনের চিন্তাভাবনা ছিল না, সুযোগও ছিল না। তখন নায়ক হওয়ার জন্য কি করতে হয় সেটাও বুঝতাম না। ভালো লেখাপড়া করার একটা সুপ্ত বাসনা সবসময় ছিল। এখন নায়ক হতে গেলে তো আবার লেখাপড়াটা ভালোভাবে করা যাবে না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি নিজে আমার রুমে গান গাইতাম, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। আমার এক বন্ধু ছিল, আমার ক্লাসমেট, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। সে ভালো গান গাইতো, তার কাছ থেকে আমি গান শিখতাম। সে আমার ক্লাসমেট ছিল সে সময়ে। তো আমি শহীদুল্লাহ হলে থাকতাম, সিঙ্গেল রুমে ছিলাম। তো প্রথমে ডাবল রুম, পরে সিঙ্গেল রুম, এর আগে ছিলাম 4 সিটের রুমে। বিশেষ করে যখন ডাবল রুম এবং সিঙ্গেল রুমে ছিলাম তখন আমি হারমোনিয়াম কিনি। প্রতিদিন যখন আমি রাতে, পছন্দের সঙ্গীত শিল্পী আপনার? আমি পুরানো দিনের গান শুনি, বিশেষ করে হেমন্ত। আমরা দুটো লাইন শুনতে চাই, আজকে এই দিনে মিস করতে চাই না। আপনার পছন্দের ওইটা গানের আমি দুটো লাইন। আজকে আমার কাছে শুনতে পারবেন না, কারণ আমার দুটো লাইন সঠিকভাবে আমি বলতে পারবো না এখন। কিন্তু প্রতিদিন একজন শ্রোতা কিন্তু তার ভালো লাগার গান করতেই পারে, সঠিক পুরোপুরি না হলেও চলে, কিন্তু সেটা ভালো লাগার হলেই হলো। আমি হয়তোবা এখন সেভাবে প্রস্তুত নয়। মাঝে মাঝে আমার যখন ফ্রি টাইম থাকে সেই ফ্রি টাইমে আমি আমার অফিস কক্ষ বসেও মাঝে মাঝে আমি গান গাই নিজে নিজে। যখন ফ্রি টাইম, গান শোনার মধ্যে দিয়ে মানুষ অতীতে ফিরে যেতে পারে। সে সময়কার ওই যারা গান গাইতেন, যারা গান লিখতেন, তারা ইভেন বাংলা ছায়াছবির যে গানগুলো ছিল সেগুলোরও মর্মার্থ ছিল অনেক গভীরে। এখনও আমি বাংলা ছায়াছবির গানগুলি, আমি এবং আমার স্ত্রী, আমরা দুজন মিলে বাংলা ছায়াছবির গানগুলো প্রায়শই শুনি। এবং মোবাইল ফোনের সুবিধা, ইউটিউবের কারণে এখন আপনি অভিনয়টাও দেখতে পারেন, গানও দেখতে পারেন। স্যার কিন্তু কথা দিয়ে আমাকে ভুলিয়ে দিচ্ছেন যাতে আমাকে গান না শোনাতে হয়, কিন্তু আমি আসলে কোনো কথা ভুলি না, আমার মনে থেকে যায়। আমরা একটা বিরতিতে যাব, তবে স্যারের গান শুনতে শুনতে দুটো লাইন গান আমরা গুনগুন করে শুনবো, তারপরে বিরতিতে যাব এবং ফিরে আসবো আবারও আড্ডায়। সেটা কিন্তু সুর দিয়ে আমি গাইতে পারবো না, সুর দেওয়া সম্ভব না। যে তোমার আমার জীবন বিনা এক তরিতে গাথা, তুমি আমার কৃষ্ণা ওগো আমি তোমার রাধা। এটা সুর দিয়ে আর গাইলাম না, কারণ সুর দিয়ে গাওয়া সম্ভব নয়। এইভাবে আপনি যদি আমাকে বলেন আমি 100 গানের কলি আপনাকে প্রথম লাইন মুখস্থ বলতে পারবো, মোর দেন 100। প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে আসবো আমাদের আয়োজনে। ছোট্ট একটু বিরতি নিতে হচ্ছে, সাথী থাকুন চ্যানেল 9-এর। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ আমাদের ঈদ স্পেশাল আয়োজন 9 স্টারে। আমাদের বিশেষ অতিথির কাছে ফিরে যাচ্ছি। স্যার, আমার মনে হয় এই যেভাবে আজকে আমরা আড্ডা দিচ্ছি, এমন আড্ডাও আসলে টেলিভিশনের পর্দায় এখন আর হয় না। খুবই গঠনমূলক যে কোনো বিষয় নিয়ে আলোচনা, খুব সিরিয়াস আলোচনা হয়। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি তো লক্ষ্মীপুর এবং নোয়াখালীর নিজস্ব, লক্ষ্মীপুরের নিজস্ব একটা অ্যাকসেন্ট আছে। তো যখন আপনি লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসলেন, সেই অ্যাকসেন্ট নিয়ে কি কখনো এমন হয়েছে যে আপনি ওই অ্যাকসেন্টেই কথা বলছেন, নাকি মানে আগে থেকেই হচ্ছে বাংলার যে মানে শুদ্ধ এবং আমরা বলি পাঠ্য বইয়ের ভাষা, তার সাথে আপনার সম্পৃক্ততা ছিল? আমি একটি রাজনৈতিক পরিবারে আমার জন্ম হয়, তো সেই জন্যে আমি সাধারণ মানুষের সাথে ব্যাপক যোগাযোগ ছিল ছোটবেলা থেকে। সেই যোগাযোগটা এখনও আমার অব্যাহত আছে। আমি যখন লক্ষ্মীপুরে যাই আমি অনেকটা সেখানকার ভাষায় কথা বলি মানুষের সাথে। আমি গ্রামের বাড়িতে মানুষের সাথে সেই লক্ষ্মীপুরের যে ভাষা, নোয়াখালীর যে ভাষা, সেটাই ব্যবহার করি। তো আমাদের পরিচয় যেটি, যত বড়ই হই না কেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হই না কেন,
গ্রামের যে সাধারণ মানুষ যারা আমাদেরকে দেখে এসছে আমাদের শৈশব থেকে, তারা এখনও বয়স্করা যারা আছে, সমসাময়িক যারা আছে, তারা এখনও যেই সময়ে তাদের সাথে পরিচয় সেই সময়ের মানুষ হিসাবেই ভাবে। মানুষ যতই বড় হোক না কেন, তারা চায় সে যখন আমাদের কাছে ফিরে আসবে যেন সে আগের মানুষটাই থাকে, খুব সাধারণ, খুবই সিম্পল, এবং ডেফিনেটলি তারা অনেক প্রাউড ফিল করে যে ও অনেক বড় হয়ে গেছে কিন্তু এখনও আমাদের সাথে সে আগের মতোই আছে। এই জিনিসটাতে কিন্তু তারা অনেক বেশি প্রাউড ফিল করে। তারা তো মনেই করে না অনেক বড় হয়ে গেছে। এটি হলো মানুষের বিশেষত্ব। মানুষ যেমন মা বাপ কখনোই মনে করে না সন্তান বড় হয়ে গেছে। এখন যেই পরিবেশে যে আলো বাতাসে আমাদের লালন পালন এবং বর্ধন, সে আলো বাতাসের মানুষগুলো মনে করে যে তাদের যে স্নেহ ভালোবাসা বা আমাদের যে ভালোবাসা তাদের প্রতি ছিল, যে অন্তরঙ্গতা, তারা মনে করে যে এখনও সেটি আছে, এখনও সেটি থাকবে। এর থেকে যদি একটু ব্যত্যয় হয় তারা মনে কষ্ট পায়। তো আমি চেষ্টা করি, আমি যখন গ্রামে যাই, গ্রামে যাওয়ার পরে যেহেতু আমরা সমাজ সচেতন মানুষ, আমাদের যখন যে পরিবেশে যাই সে পরিবেশকে উপলব্ধি করার চেষ্টা করি। সেই জন্য আমি যখন গ্রামে যাই আমি তখন গ্রামের ভাষা প্রয়োগ করি। যে আচরণ অতীতে ছিল সেই আচরণটা রাখার চেষ্টা করি, এবং গ্রামের যে সাধারণরা আছে তাদের সাথে সাধারণের মতো হয়ে যেতে চাই। নোয়াখালীর মানুষরা তাদের নিজস্ব গণ্ডিতে সবসময় তাদের নিজেদের অ্যাকসেন্টটাকে বেশি প্রমোট করে, বেশি ব্যবহার করে, সেই কথাটাই আমি আপনাকে বলছিলাম। তা আমিও সেটি ব্যবহার করার চেষ্টা করি। তো সেই জন্য, এবং তাতে আনন্দও খুঁজে পাই। ইভেন আমরা যখন আমি আমার বাড়ি নোয়াখালী অথবা ঢাকা, বরিশাল, এই রংপুর বা অন্য ডিস্ট্রিক্টের যখন সকলের সাথে কথা বলি, তখন আমি নোয়াখালীর শব্দ ব্যবহার করি। বরিশালে যে আছে সে তার বরিশালের শব্দ ব্যবহার করে, যে রংপুর অথবা খুলনা সে শব্দ ব্যবহার করে, সে অ্যাকসেন্ট ব্যবহার করে। এর মধ্যেও একটা ভিন্ন আনন্দ আছে। তো এই জন্যে নিজের যেখান থেকে মানুষ বেড়ে উঠেছে সেই জায়গাটিকে যে মানুষ ভুলে যায় সে মানুষ নিজেকেই কিন্তু হারিয়ে ফেলে। এই জন্য যে লোকাল অ্যাকসেন্ট, এই লোকাল অ্যাকসেন্ট থাকার মধ্যে অনেকে ধারণা করেন যে একদম পরিবর্তন হয় নাই, যেখান থেকে এসছে সে কথা বলে। কিন্তু একজন মানুষ তার লোকাল অ্যাকসেন্ট যিনি ব্যবহার করেন, এর মধ্যেও একজন মানুষের সারল্যতা, একজন মানুষের ব্যক্তিত্ব, একজন মানুষের যে তার যেখান থেকে যার জন্ম সেই জায়গাটাকে ভুলে না যাওয়া, এই বিষয়গুলিও একজন মানুষের চরিত্রের মধ্যে যদি থাকে, এগুলি একজন মানুষকে অনেক সময় অসাধারণ মানুষে পরিণত করে। অবশ্যই। স্যার তো জাপানে গিয়েছেন, আমরা সাধারণত একটু যদি দুষ্টুমি করি বন্ধু বান্ধবদের সাথে, তখন মানে নোয়াখালীর যারা রয়েছে জাপানিজ, সো আপনি তো জাপানে ছিলেন, ওখানে যাওয়ার পরে আপনার ফ্রেন্ডদের সাথে ওখানকার জাপানের তাদের সাথে কি এটা শেয়ার করা হয়েছিল? আমি উচ্চশিক্ষার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি থেকে আমি মাস্টার্স করি। করার পরে আমি বাংলাদেশ রিমোট সেন্সিং স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনে ছিলাম। তার আগেও আরও দু একটি অর্গানাইজেশনে আমি ছিলাম। সেখান থেকে আমি বস্তুত অর্থে আমি নেদারল্যান্ডের 20 ইউনিভার্সিটিতে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন আছে সেখানে। তো সেই অর্গানাইজেশনে আমি লেখাপড়া করি। তো সেখান থেকে পরে আমি জাপানে যাই। ওখানে যখন আমি লেখাপড়া করি তখন আমি আনম্যারিড ছিলাম। আচ্ছা। নেদারল্যান্ডসে যখন লেখাপড়া করি, নেদারল্যান্ডসের লেখাপড়া করার সময়ও আমাদের কালচারাল ইভেন্টগুলো হতো। সেখানে আমরা চেষ্টা করতাম যে এই কালচারাল ইভেন্টে, সেটি প্রথমে কালচারাল ইভেন্ট হতো আমরা যারা বাংলাদেশি স্টুডেন্টরা, সেই কালচারাল ইভেন্টে আমি নোয়াখালীর একটা গান আছে সেটা গাইতাম। তার মানে আপনি বেশ জনপ্রিয় ছিলেন। নোয়াখালীর একটা গান আছে যে আঙ্গবাড়ে নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, এই ধরনের একটা গান আছে। ফেনি মাইজ দি চৌমনি, কোনটা ভুলে গেলাম এখন, যাই হোক এই গানটা তখন গাইতাম। তো জাপানে যখন যাই তখন আমার ওয়াইফ সহ জাপানে যাই, সেখানেও আমাদের ছোটোখাটো কালচারাল অনুষ্ঠান হতো।
তো আমি এবং আমার ওয়াইফ মাঝে মধ্যে কালচারাল অনুষ্ঠানেও আমরা দুইজনে গান গাইতাম। সেটি হলো আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দুত্তুর 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 দু সানাই বাজিয়ে। এটা আমি এবং আমার ওয়াইফ দুজনেই আমরা কাপল গান, সেখানে এই গানটা আমরা গাইতাম। আমি কিছুদিন আগেও জাপানে গিয়েছিলাম, 1 মাস আগেও আমি গিয়েছিলাম। সেখানে কয়েকটা বিশ্ববিদ্যালয় থেকে আমি ঘুরে এসেছি। ওই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টদের সাথে আমার বৈঠক ছিল, সাথে আমার পুরো পরিবার, আমার স্ত্রী সহ আমার 3 সন্তানে আমার সাথে গিয়েছে। তো তারা অনেক ঘোরাঘুরি করেছে, আমি আমার মতো করে কাজ করেছি। আমাদের বন্ধুরা আছে, তারা ওদেরকে ঘুরিয়েছে। এই হিরোশিমা সহ জাপানের অন্যান্য জায়গায় গিয়েছি। আমি কিউশু ইউনিভার্সিটির একটা পাশে একটা হোটেলে ছিলাম, ছোট হোটেল, গ্রামের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো। সেই হোটেল থেকে বের হয়ে আমি সকালে যখন হাঁটতে গেলাম, গ্রামের দিকে হাঁটতে গিয়ে এই যে আমরা যে ছবি আঁকি, যেভাবে আমরা চিন্তা করি, কল্পনা করি, সেই কল্পনাটা আমি মনে হলো যে ওই ছবির সাথে সেখানকার যে ল্যান্ডস্কেপ, যে পাহাড়ের পাদদেশ, সে পাহাড়ের পাদদেশে ছোট ছোট মানুষের ঘর বাড়ি, সেখানে ফুল দিয়ে সেখানে সব কিছু সাজানো, এবং একটা ভিন্ন রকম একটা যে একটা পরিবেশ, এগুলো মানুষের মনকেও কিন্তু প্রভাবিত করে। অবশ্যই প্রকৃতি, এই জন্য বলে নদী, সাগর, গৃহলতা গুল্ম, এগুলো কিন্তু মানুষের মনের উপরে প্রভাব বিস্তার করে। এবং এই জন্য কিন্তু খুব সুন্দর একটা কথা রয়েছে যে আগে যদি তুমি আসলে নিজেকে পরিবর্তন করতে চাও আর নতুন কিছু শিখতে চাও, তাহলে ভ্রমণ করো। কারণ আমরা যখন ভ্রমণ করব তখন এই যে নতুনত্ব দেখার সুযোগ থাকে, নিজেকে পরিবর্তন করা, সমাজ পরিবর্তনের জন্য কিন্তু ভ্রমণ খুবই জরুরি। হ্যাঁ, এবং ইংরেজিতে বলে যে সিইং ইজ বিলিভিং। আপনি যা দেখলেন, সেটা চোখে দেখলেন, আপনার বিশ্বাসের জগৎটা সেটা শক্তিশালী হলো আরো প্রসারিত। এবং বিশ্বাস যখন শক্তিশালী হয়, তখন মানুষ তার যে চিন্তাটা করে, ওই দেখার উপর ভিত্তি করে মানুষের মনোজগতের যে বহিঃপ্রকাশটা, পরিবর্তনটা, সেটা পরিপূর্ণটা হয়। এই জন্য ইংরেজিতে বলা হয় যে সিইং ইজ বিলিভিং। স্যার, আপনার সাথে আড্ডা দিতে হলে আসলে আমাকে টাইম ফ্রেম বেঁধে কখনোই আড্ডা দেওয়া যাবে না। আমার মনে হচ্ছে যে এই আড্ডা চলমান থাকা উচিত। এবং এমন হয় না যে মর্নিং টু টিল ইভিনিং একটা লম্বা সময় আপনার সারাদিনের কার্যক্রম এবং জীবনের গল্প, সেই শোনার সময়টা নিশ্চয়ই কোনো একদিন আমাকে দেবেন, এটা আমার প্রত্যাশা। কিন্তু আজকের মতো আমার সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেল 9-এর পক্ষ থেকে যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমরা চেষ্টা করেছি ভিন্ন রকম একজন মানুষ, যার জীবনের অনেক গল্প আসলে মানুষের অজানা রয়েছে, তার কিছুটা হলেও আজ তুলে ধরতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা তাদের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময়সীমা শেষ, তাই আমাকে বিদায় নিতে হচ্ছে। তবে একদম ইচ্ছে করছে না বিদায় নিতে, বিকজ আমি মন্ত্রমুগ্ধ হয়ে কথা শুনছিলাম। এই মুগ্ধতার রেশ হয়তো আরও অনেকক্ষণ থেকে যাবে, কিন্তু আপাতত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের কোনো ব্যক্তিত্বকে সাথে নিয়ে, যাদের কাছ থেকে আমরা তাদের কর্মজীবনের ব্যাপ্তি থেকে বেরিয়ে এসে নিজস্ব জীবনের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ঈদ মোবারক।